মা, মা, বল কোথায় তোরা? দেখ না কাকে নিয়ে আসছে। আরে ভাই, এটা তুমি কি করলা? ভাই এই মেয়ে তো পতিতা। এই মেয়ে, তুমি না গত সপ্তাহে আমার সাথে হোটেলে ছিলা? আরে কি সব ফালতু কথা বলছিস? দেখি সর, কি সব ফালতু কথা বলছিস? আসো। আরে তুই বরের ভেষে? আরে মেয়েকে তুই কি বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। সাথী, আমার মাকে সালাম করো। মা, তুমি যদি এই মেয়েকে ঘরে ঢুকাও, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো। কেন বাবা, কি হয়েছে? তুই এমন কেন করছিস? মা, তুমি জানো না এই মেয়েটি খারাপ, অন্ধকার জগতের মেয়ে। আর হ্যাঁ, এই মেয়েকে যদি তুমি ঘরে তুলো, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর কখনো আসবো না। বাবা তুই এসব কি বলছিস? মা, ও আমার ছোট ভাই, ওকে ছোট ভাইয়ের জায়গায় থাকতে দাও। ও যদি আমার বউয়ের নামে একটা বাজে কথা বলে, আমি কিন্তু ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। আরে বাবা, তোরা ভাইয়েরা কি শুরু করছিস? আয় ঘরে আয়। ঘরে যাচ্ছি। ছোট মুখে বড় কথা, আসো। আয় বাবা, ভেতরে আয়। মা, তুমি যদি এই মেয়েকে ঘরে জায়গা দাও, আমি এই ঘরে থাকবো না। এই মেয়েটা নোংরা মেয়ে, খারাপ মেয়ে। আমাকে বংশের একটা সম্মান আছে, এটা তুমি ভুলে যাও না। আমি কিন্তু এক্ষুনি বাইরে যে আমাকে সমাজের লোক ডেকে আনবো, এটার জন্য সালিশ বসাবো। থাকো তুমি এইখানে। মা, তুমি তোমার ছোট ছেলেকে বলে দিও, ওর কিন্তু অনেক পাকনা গজিয়েছে, আমি কিন্তু ওর পাকনা কেটে দেবো। কই চাচা, আমাকে বাড়ি চলেন, এটা সালিশ করা লাগবে আপনার। কি হয়েছে বাবা, এরকম করছো কেন? ঠান্ডা হয়ে কথাটা বলো। দেখেন চাচা, আপনি আমাদের সমাজের একজন মুরব্বী, সম্মানী ব্যক্তি। আমার ভাই সূর্য, বড় ভাই, ও একটা পতিতা, একটা খারাপ নষ্ট মেয়ে বিয়ে করে নিয়ে আসছে আজকে। এখন এই বাড়িতে আমি থাকবো, না হয় ওই থাকবে। আপনি এটার একটা সুষ্ঠু সমাধান দেন। কি বলছো এসব? পতিতা নিয়ে আসছে মানে? চাচা, আপনি আর আমার বাবা দুজনে ভালো বন্ধু ছিলেন, এবং আপনি আমাদের সমাজের একটা মান্যগণ্য ব্যক্তি। আপনি এটা সুষ্ঠু সমাধান দেন। চাচা, আপনি ভালো করে জানেন আমাদের সর্দার বংশের মান সম্মান আছে, একটা ইজ্জত আছে। এরকম কাজ আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। কি হয়েছে, কি হয়েছে? সূর্য কি পতিতা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে? শফিক ভাই, আপনিও চলেন, এটার একটা বিহিত করতে হবে। মুরব্বি, দেরি করা যাবে না, চলেন তো। আসেন। চলো, বিষয়টা দেখতে হবে। আসেন। কেন ভাই, এসো। ভাই আসেন, আপনারা সবাই আসেন, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন মুরব্বি। আসেন, সবাই আসেন। এইটার সমাধান আজকে দিয়েই যাবেন। আসেন ভাই, যান যান যান। আসেন। চাচা, এই মেয়ে গত সপ্তাহে আমার সাথে একটা আবাসিক হোটেলে ছিল, আর আমার বড় ভাই এই মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। এইটা দেখেন কি জঘন্যতম একটা কাজ হয়েছে। আমাদের বংশের আমগো বাড়ির কোনো মান সম্মান রইলো না চাচা। ছি ছি ছি, আপনি এটার একটা বিহিত করেন চাচা, আনাইলে আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব না। চাচা, আমার তো বাবা নাই, আপনি আমার বাবার মতো। হয় এই বাড়িতে আমার ভাই থাকবে, না হয় আমি থাকবো। এটা একটা বিহিত করেন। আচ্ছা বাবা, তুমি শান্ত হও, বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ ছেলে, তুমি অন্ধকার জগতের একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসছো। তোমার বাবার এত সম্মান ছিল, হ্যাঁ, তোমার বাবাকে এই ইউনিয়নের সবাই চিনত, সম্মান করতো। আর তুমি কি করছো? একটা অন্ধকার জগতের মেয়েটাকে নিয়ে এসে তোমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিলে। চাচা, আপনি এসব কি বলছেন? আমি জানি যে মেয়েটা একটা অন্ধকার জগতের মেয়ে। তাছাড়া চাচা, আমি জানি যে সে খারাপ ছিল, কিন্তু এখন তো সে আর খারাপ নেই। আর আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। আর সে আগে খারাপ ছিল, এখন তো সে আর খারাপ কাজ করছে না। সে এখন আমার বিবাহিতা স্ত্রী। আর কোনো কোরআন হাদিসে কি লেখা আছে যে কোনো খারাপ মেয়ে ভালো হয়ে সংসার করতে পারবে না? চাচা, আপনারা এটা মেনে নিচ্ছেন না কেন? সমাজ কেন এটা মানবে না? আমি যদি মানতে পারি, তাহলে আপনাদের সমস্যা কোথায়? হ্যাঁ ছেলে, মুখে মুখে তর্ক করছো, বেয়াদব কোথাকার। এই লিলিন, তোর মাকে ডাক দে। আচ্ছা চাচা, মাকে ডেকে নিয়ে আসছি। চাচা, সত্যি কথা বলতে সব মানুষকে সব কথা বলা যায় না, তারপরও পরিস্থিতি অনুযায়ী বলতে হইল। এই মাইয়ারে আমি আর এলিন গত সপ্তাহ আমরা রুমে ডেট করছি। আর ওই মাইয়ারে এই যে সূর্য, ওরে বড় ভাই বলে আমরা মানি। আর ওর মতো সেরা এই যে এই অন্ধকার জগতের মাইয়ারে বিয়ে করে নিয়ে আসছে। এটা মানা যায়? যদি এলাকার মান সম্মান যদি বজায় রাখতে চান, তাহলে এই মাইয়ারে সহ, এই সূর্যরে সহ এই গ্রাম ছাড়া করেন। চাচা, হ্যাঁ তো ঠিকই কথা বলছে। হ্যাঁ, এখন এলাকাতে রাখলে তো এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আপা, আপনাকে ডাকছি কি জন্য? শোনেন, আপনার ছেলে অন্ধকার জগৎ থেকে একটা মেয়ে বিবাহ করে ঘরে তুললো, আপনি কিভাবে ঘরে ঢুকতে দিলেন? ভাই সাহেব, আমি তো মা, আমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে। আমি তো জানি না কে কেমন, আর মেয়েটা সম্বন্ধে আমি জানি না। আপনারা বলতেছেন, আমি শুনতেছি। মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি, ওকে খাওয়াতে পড়াতে আমার কোনো প্রবলেম নেই, তাহলে গ্রামের মানুষের এত সমস্যা হচ্ছে কেন মা? এই জিনিসটা তো আমি বুঝতে পারছি না। না না আঙ্কেল,
আমিও এটা মানতে পারতেছি না যে একটা পতিতা মেয়ে আমাদের এলাকায় সংসার করবে। আর আন্টি যেভাবে নরম সুরে কথা বলতেছে, ওনার ছেলেকে তো মনে হয় যে উনি প্রশ্রয় দিয়ে ঘরে ঢুকাইছে। আরো দেখেন না, একেবারে সাজগুজ করে বসে আছে বাসর করার জন্য। একটা পতিতা মেয়ে, অন্ধকার জগতের একটা মেয়ে নিয়ে সে বিয়ে করে নিয়ে আসছে। আমি রাজনীতিবিদ হিসাবে আমি এটা মানতে পারবো না। তুমি দলীয় অফিসে দেখা করবা, প্রয়োজন ওরে ঠ্যাং উপরে বাইন্দা পালাগার সাইজ করতে হবে। এই এলাকায় থাকতে দেওয়া যাবে না, ঠিক আছে? নাকি চাচা আপনি কি কোন মুরব্বী মানুষ, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক কথা বলছেন ভাই। নতুন করে সিদ্ধান্ত দরকার আছে আর এখানে থাকতে দেওয়া যাবে না। এত মায়ের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা না, এই এলাকার মধ্যে আমরা একটা সমাজ, আমরা সমাজ দিয়ে চলতে হইব, ঠিক আছে? আজকের মধ্যে এখন এই পোশাকে তারা বাইরে হয়ে চলে যাবো, কোথায় যাবো জানি না। এতক্ষণ পর ভাই একটা ভালো কথা বলছেন, একটা রাজনীতিবিদের মতো একটা কথা বলছেন। আপনারা সবাই রাজি না এই কথায়? আমি কিন্তু রাজি। সুন্দর একটা সলিউশন দিছে মুরব্বী। এখন আপনি কি বলার বলেন। হ্যাঁ ছেলে, তুমি এখনো বসে আছো? যাই এক্ষুনি বাড়তে পারো, যাও। ভাই সাহেব, এই ছেলেটা আমার মান সম্মান কিছু রাখলো না। এ ছেলে, তুই এখানে বসে রইলি কেন? এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। কখনো যদি এই মেয়েকে রেখে আসতে পারিস, তাহলে এই বাড়ির দরজা তোর জন্য খোলা, আর নয়তো চিরকালের জন্য এই দরজা তোর জন্য বন্ধ। যা যা, আমার মান সম্মান তো কিছু রাখলি না, তোর মুখ আমি দেখতে চাই না। আমি চলে যাচ্ছি, তুমি থাকো এই সমাজ নিয়ে, আমি চলে যাচ্ছি। আসো। থাকলাম না তোমার এই বাড়িতে, সমাজ নিয়ে পড়ে আছে। আসো, ওঠো, গাড়িতে ওঠো। এদিকে। বাইরে দেখেছি টুলেট লাগানো, আমার মনে হয় এই বাসাটা ভাড়া দিতে পারে। আমরা এখানে একটু শুনে। আসো ভাই, বাসায় কেউ আছেন নাকি? ভাই, ভাই আছেন? কে আপনারা? বিয়ের পোশাক পরে এইখানে? আসলে ভাই হয়েছে কি, আমরা নতুন বিয়ে করেছি। তাছাড়া আপনার বাসার গেটে দেখলাম লিফলেট লাগানো, সেটা দেখে আসছে আর কি। বাসা ভাড়া হবে আপনার এখানে? বাসা ভাড়া তো দিব, কিন্তু আপনাদের পরিচয় কি? আর তাছাড়া আমাদের এখানে কিন্তু বাসা ভাড়া অনেক বেশি। গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল এগুলো আছে। কিন্তু যে পশ্চিম কর্নারে একটা বাসা খালি আছে, আসুন। আপনাদের দেখে তো সুবিধা মনে হচ্ছে না, কোনো আচ্ছা। গ্যাঞ্জাম আছে কিনা? ঠিক আছে, না আসুন। কোনো গ্যাঞ্জাম না। আসো। আচ্ছা, তুমি কি এমন ভাবছো? কোনো কিছু নিয়ে চিন্তা করো না। দেখো, আমরা এলাকা থেকে, ফ্যামিলি থেকে, সব জায়গা থেকে বিতাড়িত। আমি যে অফিসে চাকরি করি, ওখান থেকে না হয় বসের সাথে কথা বলে কিছু অ্যাডভান্স টাকা নিয়ে সবকিছু আমি ঠিক করে ফেলবো। শোনো, এই যে যা সবকিছু করেছে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আর তোমাকে তো পেয়ে গেছি। এই যে আমাকে ফ্যামিলি থেকে তাড়িয়ে দিয়েছে, আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, সমাজের মানুষ আমাকে ছোট করে দেখেছে, আমার এটা নিয়ে একদম আফসোস নেই। কারণ যে মানুষটার জন্য আমি করেছি সে তো আমার সাথেই আছে। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো। শোনো, একটা বাসা পেয়ে গেছি, যাই হোক মোটামুটি সবকিছু গুছিয়েছি। আর যা সবকিছু বাকি আছে আমি সব গুছিয়ে ফেলবো। শুধু তুমি ভালোবেসে আমার পাশে থেকো, আমার আর কিছুই লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি না হয় সবকিছু মানিয়েই নিব। আচ্ছা এসব বাদ দাও, আমি তাহলে অফিসে যাই। আর আসার সময় বাজার সাজার করে নিয়ে আসবো, আর তোমার জন্য স্পেশালি বিরিয়ানির প্যাকেট নিয়ে আসবো একটা, ঠিক আছে? তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। তুমি এখানে বসে আছো? হ্যাঁ বলো, কি বলবে? আসলে বাজার করতে চেয়েছিলাম তো, বাজার করতে পারিনি, এই জন্য শফিকের দোকান থেকে 2টা ডিম নিয়ে আসছি। একটা কাজ করো, এটা ভাজা করে না হয় আজকের মতো চালিয়ে নেই। আরে সমস্যা নেই, ওই পাশের বাসা আন্টির থেকে 1 কেজি চাল নিয়ে আসছিলাম আর কিছু সবজি, সেটা রান্না করেছি। আচ্ছা তুমি বসো, আমি তোমাকে ডিম ভাজা করে দিই। আচ্ছা ঠিক আছে। এই শোনো, হ্যাঁ বলো। তোমার খুব কষ্ট হচ্ছে মানিয়ে নিতে, তাই না? আরে না না, তেমন কিছুই না, আমি সবকিছু মানিয়ে নিতে পারবো। তুমি বসো, আমি তোমার জন্য ডিম ভাজা করে নিয়ে আসি। ম্যাডাম, কেউ আছেন ভিতরে? কে? জি বলুন। আইছিলাম, 2 মাসের বাসা ভাড়া বাকি। আপনাদের কথায় কাজে কোনো মিল নেই। এই মাসে যদি ভাড়া না দিতে পারেন তাহলে রুম ছেড়ে চলে যাবেন। ভাইয়া আমাদের আর 2 দিন সময় দিন, আমার স্বামী তো অফিসে গেছে, ও অফিস থেকে আসলে আমি ওর সাথে কথা বলে আপনাকে জানাবো। কোনো কথা শুনবো না, আজকেই ভাড়া লাগবে। আপনার হাজবেন্ড আসলে আমার সাথে দেখা করতে বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ আবার কি আসলো?
নিশ্চয়ই টাকা চাইতে আবার চলে আসছে। ও তুমি, আসো ভিতরে আসো। হ্যাঁ, শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। বাড়িওয়ালা আসছিল টাকা নেওয়ার জন্য। 2 মাসের তো টাকা দেওয়া হয়নি, তাছাড়া এই মাসের টাকাও তো দেওয়া হয়নি। মোট 3 মাসের টাকা পাবে, ওটা দিয়ে দিও। হ্যাঁ, বাসা ভাড়া। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কিছু কথা বলার ছিল, বসো। আরে কি হয়েছে তোমার? মন খারাপ যে? অফিসে কিছু হয়েছে? হ্যাঁ, আসলে কথাটা যে তোমাকে কিভাবে বলবো, আমার চাকরিটা আর নাই। সূর্য, তুমি এসব কি বলছো? তোমার চাকরিটা নেই মানে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আমার চাকরিটা আর নাই। সূর্য, তুমি এসব কি বলছো? কিভাবে এটা হলো? আর তোমার চাকরিটা কিভাবে চলে গেল? তাছাড়া এদিকে বাসা ভাড়ার কতগুলো টাকা, তারপর সংসার খরচ, আমি এখন কি করব? আমিও তো বুঝে উঠতে পারছি না এখন আমি কি করব। তাছাড়া বাসার মালামাল কেনার জন্য অফিস থেকে বেশ কিছু টাকা ঋণ নিয়েছিলাম, সেটা পরিশোধ না করার জন্য অফিসের বস আমাকে বলে দিয়েছে যে চাকরি করা লাগবে না। আসলে সমস্যা যখন আসে তখন চারদিক থেকে এভাবে ঘিরে ধরে। এখন যে আমি কি করব, কিভাবে এই সংসারটা চালাবো, তোমাকে নিয়ে চলবো, আমি না কিছুই বুঝতে পারছি না। এখন কি হবে বলো না। আচ্ছা সূর্য, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ তার বান্দাকে কখনো না খাইয়ে রাখে না। তুমি কোনো চিন্তা করো না, যে কোনো একটা না একটা ব্যবস্থা হবেই। এই যে হ্যালো, জি ভাইয়া বলেন। হ্যাঁ আইছিলাম। 2 মাসের বাসা ভাড়া বাকি, রানিং মাস দিয়ে 3 মাস। মনে তো হয় না যে বাসা ভাড়া দিতে পারবেন। শুনলাম নাকি স্বামীর চাকরিটাও চলে গেছে। তো আমি বলছিলাম কি, যদি একটু সময় দিতেন আমারে, বাসা ভাড়া দেওয়া লাগতো না। আরে আপনি এসব কি বলছেন? আর এখন যদি তার কথাতে আমি রাজি না হই, তাহলে আমার সংসার কিভাবে বাঁচবে? আর সে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। আরে কি এত চিন্তা করছেন? না না, কোনো চিন্তা করছি না। আমি আপনার কথায় রাজি, তবে এই বিষয়টা কেউ যেন না জানে। তাহলে ও কথাই রইলো, আমি রাত্রে আসছি। বাসা ভাড়াটা মাফ করে দিলাম। হ্যাঁ, বাসা কেউ আছেন? হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড, ও যে 2 দিন যাবত কোথায় গেছে কোনো খোঁজ খবর পাচ্ছি না। হয়তো কাজের জন্য বাইরে চলে গেছে। তাহলে তো ভালোই হলো। আর যে বলছিলাম না যে রুম ভাড়াটা ফ্রি করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে এসে বসুন। বসুন না। আচ্ছা, আপনার স্বামী যেন কোনোভাবে জানতে না পারে, ঠিক আছে? আর যতদিন মন চাই থাকবেন, বাসা ভাড়া নিয়ে আর টেনশন করতে হবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কেউ জানতে পারবে না। তুমি এখানে বসে আছো, দেখলাম বাসার মালিক আসছে, কিছু বলেছে নাকি তোমাকে? হ্যাঁ, বাসার মালিক আসছিল এই যে বাসা ভাড়ার জন্য, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তাকে ম্যানেজ করে নিয়েছি। আর এই 2 দিন তুমি কোথায় ছিলে? 2 দিন? 2 দিন আমি কাজের সন্ধানে বাইরে ছিলাম। জানো, আমি না অনেক কাজ খুঁজেছি, কিন্তু কোনো কাজের সন্ধান পেলাম না। আজকে পরিস্থিতি আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে, আমি কি করব? আমি শেষমেশ একটা রিক্সা ভাড়া নিয়েছি। রিক্সা চালাতে হবে পেটের দায়ে, এছাড়া আর কোনো রাস্তা নেই। আচ্ছা শোনো না, আমি হোটেলে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, আমার বাসায় চলে আসো। আর আমার হাজবেন্ড, ও তো বাসায় থাকে না, ও এখন সারাক্ষণ রিক্সা চালায়। তুমি বাসায় চলে আসতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি মনে হয় কারোর সাথে কথা বলছো নাকি? না, তেমন কেউ না, আমার বান্ধবী। না মানে ইদানিং দেখছি তুমি একটু মোবাইল ফোনে বেশি ব্যস্ত। আচ্ছা যাই হোক, খাবার দাও না, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, ভীষণ ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা, ইদানিং তোমাকে অনেক সুন্দর লাগে। এই নে তোর ভাড়া। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম ভাড়া তো 50 টাকা, 20 টাকা দিচ্ছেন কেন?
তুই আমাকে ভাড়া শিখাস? যা এখান থেকে এখানে 50 টাকা ভাড়া, যা, নয়তো একটা চড় মারবো, যা। বেয়াদব কোথাকার। ঠিক আছে ম্যাডাম। আসো। আচ্ছা, ড্রেস আপ গুলো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আমি চয়েস করে কিনে দিয়েছি। আচ্ছা চলো তাহলে এখন আমরা একটা কাজ করি, রেস্টুরেন্টে গিয়ে বসে একটু খাবার খেয়ে নি, ক্ষুধাও তো লাগছে, কি বলো? হ্যাঁ আসো। চলো। আরে কি ব্যাপার? ভিতরে বসো। কি ব্যাপার? আমার বউ সাথী না? সাথী, সাথী দরজাটা খোলো। এই ছেলে, এই কে তুই? ডিস্টার্ব করতেছিস কেন? সাথী, আরে ভাই আমার সাথীর মতো লাগছে, আমার বউ, একটু খুলতে পারেন না? সাথী। আরে কে সাথী? কই থেকে? পাগল ছাগল নাকি? জান তো এখান থেকে। ভাই একটু খোলেন না ভাই। আরে সাথী আসো ভিতরে, বাইরে আসো। আরে কে তুই? এইভাবে রাস্তার ভিতর হাত ধরে টান করছিস কেন? এই দেখো না। এই তোর একবার বলছি না যে ও তো সাথী মাতি কিছু না, এখানে ঝামেলা করিস না, যা তো এখান থেকে যা। আরে ভাই ও আমার বউ। আরে কিসের বউ? আমার গার্লফ্রেন্ড রে ভাই। এই দেখো না, ও মনে হয় পাগল। আর দেখো রাস্তার ভিতর হাত ধরে টান করছে, আর ওকে তো আমি চিনি না। এই তোকে বলছে না তো ওকে চেনে না, তারপর কেন ডিস্টার্ব করতেছিস? আচ্ছা সর এখান থেকে ভাই। যা। এই দাঁড়া, তুই কোথাও যাবি না। তুই আজকে আমাকে চিনতে পারছিস না, আমাকে অস্বীকার করছিস, আমাকে পরিচয় দিতে তোর ঘৃণা লাগছে। হ্যাঁ, আমি তোকে অস্বীকার করছি। এই তোকে বিয়ে করার পর থেকে আমি কি পেয়েছি? না পেয়েছি সুখ, না পেয়েছি শান্তি, সংসারে অভাব লেগেই আছে। পেটে ক্ষুধা রেখে আসছো ভালোবাসার কথা বলতে। এই শোন, ভালোবাসা দুদিন পর জানলা থেকে পালায় যদি পেটে ভাত না থাকে। আর এখন আসছে ভালোবাসার কথা নিয়ে। এই আমাকে বিয়ে করেছিস, আজ পর্যন্ত আমাকে কি দিতে পেরেছিস? হ্যাঁ, ভালো একটা পোশাক কিনে দিতে পেরেছিস? ভালো পাঁচটা মন্দ খাওয়াতে পেরেছিস? তোর সাথে আমি কেন থাকবো? হ্যাঁ সাথী, কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি যা বলছি সব ঠিক বলছি। তোর মতো ছেলের সাথে আমি এক মুহূর্ত সংসার করতে চাই না। আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথা ঠিক আছে? আমি তোমার জন্য আমার পরিবার ছাড়লাম, আমি তোমার জন্য সমাজ ছাড়লাম, এমনকি আমার চাকরিটাও হারালাম, আর তুমি এখন এসে বলছো তুমি আমাকে চেনো না। আজকের কি আমি এই অবস্থানে ছিলাম? আমি কি এমন ছিলাম? আমি কি রিক্সা চালাতাম? আমি তোমার কারণে সবকিছু ছেড়ে দিয়েছি, আর আজকে তুমি আমাকে চিনতে পারছো না, তুমি আমাকে অস্বীকার করছো। বাহ বাহ সাথী বাহ, তুমি তুমি যে এত বড় কিছু আমাকে উপহার দেবে আমি বুঝতে পারিনি। তুমি অন্য একটা ছেলের সাথে, আর আমি সেটা বলতে পারবো না। আমি কত কষ্ট করছি, আমি আমার জীবনটা লাগাই দিছি তোমার জন্য, আর তুমি শেষ পর্যন্ত আমাকে অস্বীকার করছো। ভালো করেছো তুমি, তুমি যা করেছো এটা আমার কপালে লেখা ছিল। ওই যে আমি তোমাকে বেশি ভালোবেসেছিলাম, তুমি একটা পতিতা ছিলে, তুমি একটা নষ্ট মেয়ে ছিলে। সেখান থেকে আমি সবাইকে উপেক্ষা করে ভালোবেসে তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি সবকিছু হারালাম তোমার কারণে, আর আজকে তুমি তুমি দামি প্রাইভেট কারে ঘুরছো, তুমি আমাকে চিনতে পারছো না। আজকের আমার এই পরিণতির জন্য কে দায়ী? তুমি দায়ী। তোমার কারণে সব হারিয়ে আজকের আমি নিঃস্ব হয়ে আজকে তোমাকে আমি হারাতে বসেছি। কি ক্ষতি করেছিলাম আমি তোমার? বলো। শব্দ আমার কেন জানিস? কারণ নষ্ট মেয়ে কখনো ভালো হয় না। একটা পতিতা যতই তুমি দিন শেষে তাকে ভালোবাসো না কেন, সে কখনো ভালো হবে না। ওই যে একটা কথা আছে না, নষ্ট তালা চাবি 12টা চাবি দিয়ে খোলে, তুই হচ্ছে সেই মেয়ে ছেলে। আমি চিনতে ভুল করেছিলাম। সেদিন যদি আমার পরিবারের কথা শুনতাম তাহলে আজকের আমার এই দিনটা দেখতে হতো না। আমার বাবা মা ঠিক কথা বলেছিল, আমার বাবা মা ঠিকই বলেছিল যে একটা পতিতা মেয়ে কখনো ভালো কিছু আনতে পারে না। একটা পতিতা মেয়ে একটা ছেলের জীবনে আসে শুধুমাত্র তাকে ব্যবহার করতে, সে কখনো ভালো হতে জানে না। তুই আগেও খারাপ ছিলি, তুই এখনো খারাপ হয়েছিস, মাঝখানে তুই আমার জীবনটা নষ্ট করে দিলি। এই শোন, আমি তোর কাছে যাইনি, বরং তুই আমার কাছে এসেছিলি। এই রাজু, চলো তো, ফালতু কথা শোনার কোনো টাইম নেই। এই চলো তো। যা, কখনো ভালো থাকতে পারবি না তুই। তুই আমাকে ঠকিয়েছিস, তুই কোনোদিন ভালো থাকতে পারবি না। আমি তোর জন্য কি না করেছি, আর তুই শেষ পর্যন্ত। আসলে মানুষ ঠিকই বলে যে পতিতাই হয়। তুমি যতই তাকে ভালো করার চেষ্টা করো,
সে কখনো ভালো হয় না। আমার বাবা মা মান সম্মান আমি সবকিছু হারিয়েছি যে মেয়েটার কারণে। সে আজকে আমাকে অস্বীকার করলো। কখনো ভালো থাকতে পারবি না তুই, কখনো ভালো থাকতে পারবি না। কাউকে অর্ধেক ভালোবাসার চাইতে পুরোটা হারিয়ে ফেলা অনেকটা সম্মানের। আমি আমি কি করলাম এটা? মা, ও মা, কি রে বাবা? তুমি আমার পায়ের নিচে ঠাঁই দাও রে মা। মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি মা। তুমি ঠিক কথা বলেছিলে মা। সেদিন আমি তোমার কোনো কথা শুনিনি, না শুনেছি গ্রামের মানুষের কথা, না শুনেছি তোমাদের কথা। মা, তুমি ঠিকই বলেছিলে, একটা পতিত মেয়ে কখনো ভালো হতে পারে না মা। আমার জীবনটা একদম শেষ করে দিচ্ছে। বাবারে, তোরা তো দুই ভাই, তোদেরকে ছাড়া আমি কিভাবে থাকি তুই জানিস না বাবা। বাবারে, তোকে একটা কথা বলি, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলো ভালো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। অন্ধকার জগৎ থেকে যে মেয়েটাকে আমি তুলে ভালোবেসে বিয়ে করেছিলাম, সে যে এত বড় প্রতারণা করবে মা আমি বুঝতে পারিনি। তবে বাবা মার কথা না শুনলে মনে হয় এরকমটাই হয়। আমি তোমাদের কথা না শুনে মা যে ভুল করেছি মা, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি আমি তোমাদের সাথে থাকতে চাই মা।